ভৌতিক চিঠি স্পিরিচুয়াল দুনিয়ায় আপনাকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আমি সৌমদীপ। ভৌতিক চিঠির 29 নম্বর এপিসোডে আপনাদের সকলকেই স্বাগতম। আজ আমি আপনাদেরকে একটি থ্রিলার এবং হাড়হিম করা একটি ঘটনা শেয়ার করতে চলেছি। ঘটনাটি আমাকে হাওড়া থেকে অরূপ পাঠিয়েছে। ঘটনাটি তার সাথে এবং ফ্ল্যাটে থাকা সেই সমস্ত ফ্ল্যাটের আবাসিকদের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি যথেষ্ট ভয়ের হতে চলেছে, তাই বন্ধুরা চটপট কানে হেডফোনটি লাগিয়ে নিন এবং শুনতে থাকুন আজকের এই এপিসোড। তবে তার আগে বন্ধুরা, আপনারা প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক এবং কমেন্ট করে জানান ঘটনাটি কেমন লেগেছে। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই এপিসোড। নমস্কার ভৌতিক চিঠি টিম এবং সৌমদা, তোমাদের সকলকেই জানাই অভিনন্দন তোমরা এই চ্যানেলটিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে চলার জন্য। প্রথমেই জানিয়ে রাখি দাদা, কোনো প্রসঙ্গগত কারণে আমি জায়গার নাম বা ফ্ল্যাটের বা আবাসিকদের কোনো নাম এখানে বলছি না। 2024-এর শেষের দিকের খালি করে দিয়ে আমি এই ফ্ল্যাটটি, কারণ এই একটাই, সে অলৌকিক এবং ভৌতিক কারণে। এই ফ্ল্যাটটি 2018 সালে কমপ্লিট হয় এবং আস্তে আস্তে সবাইকে হ্যান্ডওভারও দিতে থাকে। তার মধ্যে কিছু ফ্ল্যাট রুম ওনাররা রেন্ট হিসাবেও দিতে থাকে কয়েকজনকে। সেই রুম রেন্টের মধ্যে এক কাপল সেই ফ্ল্যাটে ভাড়া নেয়। সবার মতোই তাদেরও ভালোই চলছিল। সেই দিনগুলো ফ্ল্যাটের মধ্যে কোনো প্রবলেমই ছিল না। ধীরে ধীরে সবাই যখন ফ্ল্যাটে প্রবেশ করতে থাকে, বেশ জমজমাট হয়ে ওঠে ফ্ল্যাটটি। বেশ মজায় কাটছিল। আমিও দেখি একটি ভালো জায়গার মতো পরিবেশ, এই ফ্ল্যাটটি তো নেওয়াই যেতে পারে, তাই আমিও বুক করে নিয়েছিলাম ফ্ল্যাটটি। তখনও আমি শিফট করিনি, তবে শুভ দিন দেখে আমি আর আমার পরিবার সমেত সকলে মিলেই সেই ফ্ল্যাটে শিফট করে যাই। বেশ ভালোই দিনকাল কাটছিল আমাদের, কিন্তু কথাতেই তো আছে, সব ভালোর মধ্যে কিছু না কিছু খারাপ তো থেকেই যায়। সেই রকমই এক খারাপের দিন আমাদেরও সামনে হাজির হলো। এক রাতে আমাদের উপরতলার এক ফ্ল্যাটে হঠাৎ মাঝরাতে খুব আওয়াজ শুনতে পাই, মানে চিৎকার, চেঁচামেচি আরো ঝামেলা অশান্তির আওয়াজ। তাদের মধ্যে ঝামেলা অশান্তির আওয়াজ হতো বা হাতাপায়েরও শব্দ পাচ্ছিলাম চরম। আমরা বেশ কয়েকজন তখন ছুটে যাই সেই ফ্ল্যাটের মধ্যে। তো দেখি সেই কাপল, তারা দুজনে রীতিমতো ঝগড়ায় অশান্তিতে ঝামেলায় লিপ্ত হয়ে রয়েছে। তখন আমরা তাদেরকে জাস্ট ভালোভাবে নম্রভাবে বোঝাই এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি এসব করে তো লাভ নেই, এটা সোসাইটি, এরকমটা তাদের একদমই করা উচিত নয়। অনেক বোঝানোর পরে তারা শান্ত হয়ে যায় এবং তাদের ঝামেলা অশান্তিও থেমে পড়ে। সবাইকে শান্ত করার পর আমরা যেসব ফ্ল্যাট মালিক ছিলাম ধীরে ধীরে নিজেদের ফ্ল্যাটে ফিরে আসি এবং আবার শুয়ে পড়ি। কিন্তু সকালবেলায়, মানে অনেক ভোরের দিকে, লোকজনের চিৎকারে আমরা আতঙ্কে উঠে পড়ি। কি হলো কে জানে। তখন সবাই দৌড়ে যখন বাইরে বেরোই, দেখি লোকজনের ভিড় জমিয়েছে। এর মধ্যেই সেই মহিলাটি লিফট ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়েছে। তার বডিতে অনেক আঘাতের দাগ, হাতে ও পায়ে কাটার ছেঁড়ার দাগ রয়েছে, ব্লাডও বেরিয়ে রয়েছে নিচে কিছুটা। তৎক্ষণাৎ আমরা পুলিশকে খবর দিই, কারণ এইসব ব্যাপারে হস্তক্ষেপ না করাই ভালো। পুলিশ আসলেই তবে হয়তো সেগুলো থেকে সুরাহা হবে কিছুটা। যথারীতি এলাকার পুলিশ সেই স্থানে এসে উপস্থিত হয় এবং আমাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দেয়। লাশটিকে তারা সাথে করে নিয়ে যায় পোস্টমর্টমের জন্য। আমাদের অনেক কিছু জিজ্ঞাসা করে, তবে আশ্চর্যের ব্যাপার, তার সাথে যে সঙ্গীটি ছিল, মানে ছেলেটি, সেই ছেলেটি কিন্তু ঘরে আর নেই। তাদের ঘরের গেটটাও খোলা ছিল। আগোছালো ছিল কিছু জিনিসপত্র, মনে হয় টানা ঘষা করে হটানো হয়েছে। সেই তেমন কোনো জিনিসপত্রও ছিল না তাদের ঘরে, বাট সেই ছেলেটি বেপাত্তা। আমরা তখনই বুঝতে পারি নিশ্চয়ই ছেলেটি এই কারণের জন্য দায়ী, বা হয়তো এই ঘটনায় প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে মিলিত তো রয়েইছে, নয়তো সে পালাবে কেন। পুলিশ তৎক্ষণাৎ তৎপর হয়ে পড়ে এবং ছেলেটির উদ্দেশ্যে হুলিয়া জারি করে এবং আমাদেরকে বলে যায়, দেখুন, আপনারা এই মুহূর্তে ফ্ল্যাট ছেড়ে কোথাও যাবেন না। আমরা আবার আসবো এই ফ্ল্যাটে, কিছু জিনিসপত্র কালেক্ট করার আছে, আর দরকার পড়লে আপনাদেরকেও থানায় আসতে হতে পারে।
সেই পুলিশের কথা আমরা মেনে নিই এবং ফ্ল্যাটেই থেকে যাই, কোথাও বেরোই না বা যাইও না। ব্যাস, আস্তে আস্তে কিছু দিন কেটে যায়, সেই ছেলেটিরও কোনো খোঁজ পাওয়া যায় না। পুলিশও চেষ্টা চালিয়ে যেতে থাকে। এইসব ঝামেলা অশান্তি কেটে যাওয়ার বেশ কিছুদিন পরেই গোটা ফ্ল্যাটে শান্ত হয়ে যায়। কিন্তু একটি প্রবলেম শুরু হয়ে যায় সবার মধ্যে। রাত হলেই দুমদাম জিনিসপত্র পড়ে যাওয়ার, ভেঙে যাওয়ার আওয়াজ হতেই থাকে। আমরা কয়েকজন মিলে বেরিয়ে গোটা বিল্ডিং যদি আমরা ঘুরেও দেখি বা প্রতিটা ফ্ল্যাট ফ্ল্যাট ঘুরেও যদি দেখি, কোথাও কোনো আওয়াজ নেই, সব শান্ত। কিন্তু যখনই নিজের রুমে ফিরে যাই, তার বেশ কিছুক্ষণ পরে আবার সেই শব্দ স্টার্ট। তবে এই ঘটনাটি শুধু একদিনের নয়, প্রায় বলতে প্রতিদিনই হতো। আর সেই ঘটনা ক্রমশ বাড়তেই থাকে। আমাদের মধ্যে বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তি ছিলেন। তারা কিছু বিচার বিবেচনা করে ভাবলেন আর বললেন, হয়তো কোনো প্রবলেম হচ্ছে বিল্ডিংয়ে। মেয়েটির আত্মা শান্তি পায়নি, আমাদের কোনো স্টেপ নেওয়া উচিত। বাড়িতে বাচ্চা বউ সবাই থাকে, কখন কে ভয় পেয়ে যায়, এখন থেকে স্টেপ না নিলে পরে বিপদ হতে পারে। আমরা তো কয়েকজন সেই ব্যাপারটিকে মানতে একদমই রাজি ছিলাম না। দূর, এসব হয় নাকি আজকের দিনে, কি বলছেন? তবে মনে মনে ভয় একটু আমারও ছিল। কে জানে, সবকিছুকে তো এত হালকায় নিয়ে নেওয়া উচিত নয়। একদিন রাতে খাওয়া দাওয়ার পরে কি মনে হলো, ছাদ থেকে একটু ধূমপান করে আসলে খুব ভালো হয়। তো যেই ভাবা সেই কাজ। লিফটে করে ছাদের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি একাই ছিলাম, কোনো প্রবলেম নেই। লিফটে করে ছাদে উঠলাম আমি। তবে লিফটের ঘরটি খালি, সব পরিষ্কার। ছাদে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ধুমড়োও পান করলাম আমি। বেশ ঠান্ডা হাওয়াও বইছিল। কোথাও কোনো প্রবলেমও নেই, অসুবিধাও নেই। শুধু মনে মনে ভাবলাম, এইসব বয়স্ক লোকদের নিয়ে আর পারা যায় না। সারাদিন উল্টো পাল্টা ভাবনা চিন্তা, কই কোথাও তো কিচ্ছু নেই। তবে তার ঠিক 10 থেকে 15 মিনিট পরে হঠাৎ করেই ছাদের লাইটটা কেমন করে যেন কাঁপতে থাকে। আমি ভাবি, এরকম তো হওয়ার কথা নয়, নতুন বিল্ডিং, নতুন লাইট, এরকম কাঁপছে কেন? হঠাৎ করেই লাইটটি বন্ধ হয়ে যায়। যা, লোডশেডিং হয়ে গেল। কিন্তু কই, চারিদিকে তো লাইট রয়েছে বিল্ডিং এর আশেপাশে, তো এই লাইটটি কেন বন্ধ হয়ে গেল? কিন্তু ছাদের লাইটটি হঠাৎ করে বন্ধ হওয়ার জন্য আমার শরীরটা একটু ভারী হয়ে আসে। আমি আর দেরি না করে চটপট করে নেমে আসি। লিফটের গেটটি যখন খুলি, লিফটের ভিতরে যখন ঢুকি, তখন মনটা একটু শান্ত হয় আমার। যাক, লিফটে তো লাইট রয়েছে। নিজের ফ্লোরের বাটনটা যখন প্রেস করি, তখন হঠাৎ করেই লিফটটি কিছুটা নেমেই আটকে যায় এবং লিফটের লাইটটাও বন্ধ হয়ে যায়। আমি তো আঁতকে উঠি। হ্যাঁ, এ কি হলো? এটা আবার কেন? কেন যে আজ এরকম হচ্ছে এসব? এইসব ভাবতে ভাবতেই হঠাৎ খেয়াল করি, আমার শরীরের সমস্ত রোয়াগুলো যেন দাঁড়িয়ে গেছে। সারা শরীরে যেন ঠান্ডা জল বয়ে চলেছে। আমি ফিল করি লিফটে আমার পাশে কে যেন দাঁড়িয়ে রয়েছে। অনেকটা বড় তার শরীর, কালো ছায়ার মতো তার অবয়ব। তার দিকে ঘুরে তাকানোর সাহস আমার নেই, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি আমার ডান দিকে সে যেন দাঁড়িয়ে রয়েছে। ঠান্ডা হাওয়া যেন আমার গোটা শরীরটাকে স্পর্শ করে যাচ্ছে। লিফটও চলছে না, লাইটও বন্ধ, সাথে এই বিভীষিকা। আমার বোধ বুদ্ধি তখন আর কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি এক চিৎকার দিয়ে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর কতক্ষণ কেটে গিয়েছে আমি জানি না। যখন আমার জ্ঞান আসে, তখন আমি দেখি লিফটের মধ্যে আমি গুটিসুটি মেরে পড়ে রয়েছি, আর লিফটটি গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে রয়েছে, আর মাথার উপরে ফ্যান লাইট দুটোই চলছে। তবে আশ্চর্যের ঘটনা, এই টাইমে কি কেউ লিফট ইউজ করেনি, বা কেউ কি একবারও দেখতে পায়নি আমায়? আমি সেইভাবেই ছিলাম কিছুক্ষণ। কে জানে, হয়তো সবাই কোথাও ছিল, বা কেউ হয়তো বেরোয়নি সেই দিন। গোটা শরীরে প্রচন্ড যন্ত্রণা নিয়ে আমি নিজেকে কোনো রকমে টানতে টানতে লিফট থেকে বার করি, আর নিজের ঘরের দিকে এগিয়ে নিয়ে যাই। ঘরের কলিং বেল বাজাতেই বেরিয়ে আসে আমার ওয়াইফ। কিন্তু আশ্চর্য, সেও কি একবারও ভাবলো না আমার কথা। আমি কোথায় আছি, কোথায় ছিলাম, এতক্ষণ কি বা করছিলাম। তাকে জিজ্ঞেস করাতেই সে বলল, এ কি,
এ কি তোমার কি অবস্থা? তুমি কোথায় ছিলে এতক্ষণ? তুমি ছাদে গেলে, তারপরে আমি গেটটা ভেতর থেকে লক করে শুয়ে পড়েছিলাম। ভাবলাম তুমি এসে বেল বাজাবে, আমি খুলে দেব গেট। হঠাৎ করেই ঘুমিয়ে পড়েছি। আমার একদমই খেয়াল ছিল না যে তুমি ঘরে নেই। কি যে হলো হঠাৎ করে বুঝতেই পারলাম না। তুমি কোথায় গিয়েছিলে এতক্ষণ? আর তোমায় এতই বা বিধ্বস্ত কেন লাগছে? কি হয়েছে? এসো, ভেতরে এসো। আমি ভেতরে প্রবেশ করে তাকে আর কোনো কথা বলি না। আমি চুপচাপ জল খেয়ে শুয়ে পড়ি আর ফোনটা হাতে নিয়ে সময় দেখি ভোর 4:30। সকালে ঘুম ভাঙতেই দেখি আমার সারা শরীরে প্রচন্ড জ্বর ও ব্যথা। সারা শরীরে হাত পায়ে ফুলে ফুলে গেছে। তাও কোনো রকমে একটা প্যারাসিটামল মুখে পুরে বেরিয়ে পড়ি অন্যান্য ফ্ল্যাট ওনারদের উদ্দেশ্যে। সবাইকে জড়ো করে কাল রাতের পুরো ঘটনাটি সবার সামনে শেয়ার করি। সবাই মনোযোগ দিয়ে আমার কথা শোনে আর নিজেদের মধ্যেই কি সব যেন বলতে থাকে। তাদের মধ্যে একজন হঠাৎ করেই বলে ওঠে, তুমি আজকে তাই দেখেছো? গতকাল আমার বাবা লিফটের ঘরে ঠিক সেরকম ভাবেই কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। তিনি কিচ্ছু কাউকে না বলে নিচে নেমে আসেন। বাড়ির লোককেও জানায়নি, কারণ তারা ভয় পেতে পারে বলে। তবে আমাকে তিনি পুরো ঘটনাটি শেয়ার করেন। আমিও কিন্তু কাউকে জানাইনি, কেউ বিশ্বাস করবে কি না। কিন্তু আজ তুমি ঘটনাটি বললে, এবার তো আমার বিশ্বাস হয়ে গেল, না সত্যি ফ্ল্যাটে কিছু না কিছু তো আছেই। তখন সেই বয়স্ক ব্যক্তিটি তিনি বলেন, আমি তো আগেই বলেছিলাম আমাদের একটা স্টেপ নেওয়া উচিত। আজকে এই ঘটনাটি ঘটেছে, কাল কি হবে কে জানে। আজকে অল্পের উপর দিয়ে গেলেও ভগবান না করুক যদি অন্য কিছু হয়, তার দায় কে নেবে? তখন আমরাই সবাই মিলে আর দেরি না করে এলাকার এক মন্দিরের পূজারীকে ডেকে আনি এবং সমস্ত ঘটনা তাকে জানাই। তার পরামর্শ অনুযায়ী আমরা গোটা বিল্ডিং এ একটি বড় করে হোমযজ্ঞ করাই তাকে দিয়ে, যদি কিছু সুরা হয়। পূজারীটি সমস্ত হোমযজ্ঞ করার পরে তিনি বলেন, দেখো আমি তো আমার কর্ম যা করার করে দিয়েছি। এবার আপনাদেরকে সেই মেয়েটির নাম এবং তার পরিবারের সমস্ত কিছু পরিচয়পত্র নিয়ে যদি পারেন একবার গয়ায় গিয়ে পিণ্ডটা দিয়ে আসবেন। কিন্তু সেই সব জিনিস আর কে করবে? কেই বা খোঁজ নিতে যাবে সেই মেয়েটির পরিবারের সাথে? সবাই মিলে আলোচনা হয়, হোমযজ্ঞ তো হয়েই গেছে, আশা করি আর কোনো প্রবলেম হবে না। 1-1.5 মাস আর কোনো প্রবলেম নেই। সমস্ত কিছু ঠিকঠাক চলতে থাকে। না রাতের বেলা কোনো ভাঙচুরের আওয়াজ, না দুমদাম করে কোনো আওয়াজ, কিচ্ছু নেই। আমরা ভাবলাম সমস্ত কিছুই হয়তো ঠিক হয়ে গেছে, শান্তি পেয়ে গেছে সেই মেয়েটি। ব্যাস, তার কিছুদিন পর থেকেই আবার শুরু সেই একই ঘটনা। সেই রাতের বেলা আওয়াজ, সেই দুমদাম ভাঙচুরের শব্দ, আর লিফট ঘরে কারোর উপস্থিতি। আমরা আর মানতে পারি না ঘটনাটি। তখনই আমরা তৎপর হয়ে সেই মেয়েটির পরিবারের সাথে কন্ট্যাক্ট করি। তাদেরকে সমস্ত ঘটনা আমরা শেয়ার করি এবং আমাদেরই উদ্যোগে সেই মেয়েটির পরিচয়পত্র কালেক্ট করে আমরা কয়েকজন মিলে এগিয়ে পড়ি গয়ার উদ্দেশ্যে। পিণ্ডদান দিয়ে আছে সেই মেয়েটির, কিন্তু কোনো কিছুই কাজ হয়নি। একই জিনিস, একই ঘটনা এখনোই হয়ে চলেছে। বাধ্য হয়ে আমি আর আমার ফ্যামিলি 2-3 বছর সেই ফ্ল্যাটেই কোনো মতে থাকতে বাধ্য হই, কারণ সমস্ত টাকা ইনভেস্টমেন্ট করে সেখানেই লাগিয়ে ফেলেছিলাম। কোথায় যাব? তাই বাধ্য হয়ে এখন কিছুটা স্টেবল হওয়ার পরেই একটি নতুন রুম দেখে আমিও আমার পরিবার সেখানেই শিফট হয়ে যাই। আস্তে আস্তে অনেকেই ফ্ল্যাটটি ছেড়ে দিচ্ছে। যারা ভাড়া থাকে তারা তো কেউ 1 মাসের বেশি থাকতেই পারে না, যেই আসে সেই চলে যায়। তবে রুম মালিকদের হয়ে গেছে চাপের, তার মধ্যে কেউ কেউ আবার ছেড়েও চলে যাচ্ছে, ব্যবস্থা করে নেয় অন্য কোনো রুম বা ফ্ল্যাটের। এই ছিল সৌম্যদা আমার আর আমার ফ্যামিলির 3-4 বছর ধরে কাটানো একটি অস্বাভাবিক এবং অলৌকিক ঘটনা। কারোর সাথে যদি সম্পর্ক ভালো না থাকে তো সেইখান থেকে বেরিয়ে আসাই শ্রেয়। অযথা ঝগড়া, ঝামেলা, অশান্তি কখনোই কোনোদিনও ভালোর পথে এগিয়ে নিয়ে যায় না, সেটা এই জন্মেই হোক বা পরজন্মে। ছেলেটির হয়তো কোনো হদিশ পাওয়া যায়নি, তবে একদিন ঠিকই পাওয়া যাবে। বিচার তার ঠিকই হবে, কিন্তু অকালে যে মেয়েটি চলে গেল তার দায়টি কে নেবে? সেই মেয়েটি না তার পরিবার? যাই হোক দাদা,
এটাই ছিল আমার কাহিনী। কেমন লাগলো আপনাদের জানাবেন, আর যদি পছন্দ হয় আপনাদের চ্যানেলেও জানাবেন। আশা করি পরবর্তীতে যদি কোনো অন্য ঘটনা থাকে তো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। ভালো থাকবেন। অবশ্যই অরূপ, তুমি একদমই ঠিক কথা বলেছ। কারণ যেই সম্পর্কে কোনো মান সম্মান নেই বা কোনো ভালোবাসা নেই, সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াই উচিত। কারণ আজকের ভালো লাগা কালকের মৃত্যু না হয়ে দাঁড়ায়। কারণ এই মৃত্যুতে শুধু মেয়েটির নয়, সাথে সাথে তার পরিবারেরও ঘটে। আশা করছি মেয়েটি যেন শান্তি পায়। এই ছিল বন্ধুরা অরূপের পাঠানো ঘটনাটি। কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কারণ আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের উৎসাহিত করে। ভালো থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।